গুড মর্নিং সুপ্রভাত। গুড মর্নিং। আজ থেকে কি শুরু করছি, কি কথা বলেছি, কি শুরু করছি, আজ থেকে শুরু করছি বন্ধুরা রিভাইন্ড। এই সমস্ত সপ্তাহ মানে এই যে 5 দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 5 দিনে 5টি আমার পুরনো শো রিভাইন্ড করে চালাবো। একটু পাগলামো করছি আর কি, পুরনো শো অনেকদিন চালাইনি। আলোচনা সভা এই সপ্তাহে হবে না, আলোচনা সভা হবে পরের সপ্তাহে, কিন্তু এই সপ্তাহে পুরনো শো আমি চালাবো। কেমন আজকে যে শোটি দিয়ে আমি শুরু করছি, যার শো দিয়ে শোটা অনেকদিন আগে চালিয়েছিলাম, সোনাদার শো। এটা কিন্তু সৌরভ মুচিবাজার থেকে বহুবার বলছি সোনাদার শোটা চালাও বঙ্কুদা, তো চালাতে পারিনি, মানে একবার চালিয়েছিল ছিল না, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো এখন যেটা করছি সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য সাজিয়ে রাখছি সোনাদার সঙ্গে আমার যে শোটি হয়েছিল সেইটি, আপনারা এনজয় করুন। বন্ধুরা ফ্রেন্ডস এন্ড ফক্স, যার কথা বলেছিলাম যে আমার সঙ্গে থাকবেন সেই ভদ্রলোক চলে এসছেন, সোনা ভট্টাচার্য, হাস্য কৌতুক শিল্পী সোনাদা চুচুড়ো থেকে এসছেন। সোনাদা, আপনি যে আমাদের অনুষ্ঠানে এলেন তার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ। তো হাস্য কৌতুক শিল্পী, এই যে হাস্য কৌতুক মানে মানুষকে হাসিয়ে বেড়ানোর কাজ আপনার, হ্যাঁ? তা আপনি এটা কতদিন ধরে করছেন? এটা আমি ধরুন এই বছর 25-30। বছর 25-30। হঠাৎ কেন মনে হলো, হঠাৎ কেন লোককে হাসাবেন মনে হলো? হাসানো মানে তো ফাঁসা, বুঝলেন তো? আর হাসি থেকেই ভালোবাসা, আর এই ভালোবাসা থেকে তো এখানে আসা। বাবা খাসা। এখন কথা হচ্ছে যে সোনাদা, আপনি একটি আমাদের ওই যে একটা ছোট্ট নাম সংকোচনের যে ব্যাপারটা বলেছিলেন ওইটা যদি আমাদের একটু বলেন। ওরে বাপরে বাপ, মানে কি বলবো, মানে ভ্যালেন্টাইন্স ডে, প্রেম, এই প্রেম থেকে কি অবস্থা হয়ে গেল দেখুন। কি হলো? এবার ভ্যালেন্টাইন্স ডে তো 2 মতে পড়েছে, একটা বিশুদ্ধ মতে, আর একটা পঞ্জিকা মতে। একটা হচ্ছে ইন্ডিয়ান ভারতীয়, আর হচ্ছে বিদেশিদের। যেমন সরস্বতী পুজো 13 তারিখ, আর 14 তারিখ হচ্ছে সেই সাহেবদের, বুঝতে পারছেন তো? এই ভ্যালেন্টাইন্স ডে প্রেমের কথা বলতে গিয়ে আমার প্রেমের কথা মনে পড়ে গেল। আচ্ছা, তুমি বিশ্বাস করো ভাই, কত বছর থেকে চেষ্টা করে যাচ্ছি প্রেম করব, কিছুতেই আমার প্রেম জমে না। বলেন কি? এই ঠান্ডায় যা একটু প্রেম জমে, যে গরম পরে হুড়মুড় করে গলে চলে যায়। অথচ প্রেমের ক্ষেত্রে কেউ পিছিয়ে নেই। আমাদের পাড়া 3 বোন, ছুটকি, ভুটকি, মুটকি। আচ্ছা, ছুটকি সেঞ্চুরি করেছে, ভুটকি সিলভার জুবলি পেরিয়ে গেছে। বলেন কি? আর মুটকি সেই যে 3 মাস আগে পাড়ার গবাদার সঙ্গে সিনেমা গেছেন, আজও সব ভাঙেনি, অর্থাৎ আজও বাড়ি ফিরে আসেনি না। এই ব্যাপারে আমার প্রেম কিছুতেই জমছে না দেখে আমার পাড়ার প্রেম বিশারদ ভম্বলের সাথে আলোচনা করলাম। আচ্ছা, ভম্বলের রেকর্ডটা শোনো একবার। ভম্বল হচ্ছে 10 বার ল্যাং খেয়েছে। আচ্ছা, এখন 11, 12, 13 তিনটিকে একসাথে ম্যানেজ করে চলেছে। একদম বাপরে বাপ। তারপর এরপরে ভম্বলকে বললাম, ভম্বল এই প্রেম করার থিওরিটা একটু শিখিয়ে দিবি? তখন ভম্বল বলে, সোনাদা কিচ্ছু না, মেয়েদের সঙ্গে তো মাকা করে কথা বলবি, আর বড় বড় নামগুলোকে একটু ছোট ছোট করে বলবি। দুটো ব্যাপার, মেয়েদের সাথে মাকা করে কথা বলতে হবে আর বড় নামটাকে ছোট করে ফেলতে হবে। কেমন জানো তো? কেমন? সোনালীকে সোনার, আচ্ছা, রূপালীকে রূপো, আচ্ছা, ডলিকে ডল, আর মলিকে মল। এই বললেই দেখবে তোমার প্রেম একদম জমে গেছে। আচ্ছা, তো এরপরে কি করবো? ট্রেনে যেতে যেতে আলাপ হলো কাকলির সঙ্গে, খুব মিষ্টি মেয়ে, একটু কালোর মধ্যে যে অবস্থা আর কি। আচ্ছা, একদিন ফাঁকা ট্রেনে কাকলিকে বললুম, আমি তোমায় ভালোবাসি কালী। যেই কালী বলা, কাকলি রুমাল বার করে হাও হাও করে কেঁদে বললো, আমি নয় কালো, তারপরে আপনি আমায় কালী বলে অপমান করবেন? আরে বিশ্বাস করো, তোমাকে ভালোবেসে বলেছি, শাট আপ। সেই যে আমার ভালোবাসা শাটডাউন হয়ে গেল না, আর ওপেন হলো না। এই রে, কাকলিকে কালি করে ফেলেছে। তারপরে এলো কি জানো তো? ভাবলাম প্রেম আমি ছাড়বো না, ভম্বল থিওরিতে আমি এগোবো। আচ্ছা,
পাশের বাড়িতে ভালো হলো কাত্যায়নী। কাত্যায়নী, হ্যাঁ আচ্ছা, বাংলাদেশ থেকে এসছে। আচ্ছা, দেখতে শুনতে খারাপ না। আচ্ছা, ওদের বাড়ির সাথে আমাদের বাড়িতে খুব একটা মাখা সম্পর্ক গড়ে উঠলো। মাখা সম্পর্ক, আচ্ছা, মানে আমাদের বাড়ির তরকারি ওদের বাড়িতে যায়, আচ্ছা, ওদের বাড়ির ডাল ছেঁচড়া আমাদের বাড়িতে আসে, আচ্ছা। আর এই সুযোগে কাকলি ফাঁকা বাড়িতে আছে দেখে একদিন আমি ছেঁচড়ামো করে ফেললাম। আচ্ছা, কিরকম করলেন? আমি ওই কাত্যায়নীকে গিয়ে বললাম, আমি তোমায় ভালোবাসি কানি। যেই কানি বলা, কাত্যায়নী মুখ থেকে গম্ভীর হয়ে গেল। রেগে গিয়ে বললে যে আমারে কানি কয়, তার বাপে কানি, তার মায়ে কানি, তার 14 পুরুষে কানি, ঝাঁটাই যাবে ঝাইরা দিব না। ব্যাস, আমি ছুটে কোনো প্রাণ বাঁচালাম, বুঝলে তো। কিছুতেই প্রেম হয় না। আচ্ছা। হঠাৎ অফিসের পাশে টেবিলে কাজ করতে হলো কমলা। আচ্ছা, দেখতে শুনতে খারাপ না, বুঝলি তো। সুতরাং কমলা খুব চালাক মেয়ে। আচ্ছা, বছর খানেক আমার ঝেড়ে খেয়ে গেল। এই রে, আমার মোটা মানি ব্যাগ পাতলা হতে হতে একদম সে পুরনো নিপতিচারীর মতো পাতলা হয়ে গেল। এরপর একদিন আউটরাম ঘাটে কমলা হাত ধরে বললুম, আমি তোমায় ভালোবাসি কলা। ব্যাস, সেই যে কমলা আমাকে কলা দিকে কেটে বললো, আর আমার কাছে ভিড়ল না। মোটা সরিয়ে দিয়েছিলেন একদম। আর বলো না ভাই, এরপর দুঃখে রাগে যন্ত্রণায় ঠিক করলাম বিয়ে করবো। যা, বিয়েও করলেন। হ্যাঁ, যা। মানসী নামে একটি মেয়েকে বিয়ে করলাম। মানসী? হ্যাঁ, আচ্ছা। মানসী নামে বিয়ে করলুম। তা মানসী ফুলসজ্জা রাত্রি, বুক ভরে অনেক কথা। আচ্ছা। ঘরের দরজা বন্ধ করে দেখলাম মানসী বসে আছে খাটের উপরে। মানসী খাটে বসে আছে, আপনি ঘরের দরজা বন্ধ করে ঢুকলাম। আচ্ছা। এইবারে গিয়ে হঠাৎ ভুম বলে কথা মনে পড়ে গেল। এই রে সোনাদা, মেয়েদের সঙ্গে মাকা করে কথা, আর বড় বড় নামগুলোকে ছোট ছোট করে বলা। এরপর মানুষের সামনে গিয়ে খুব আবেগপূর্ণ ভাবে বললুম, আমার দিকে একবার তাকাও মাসি। ব্যাস, সেই যে মানুষের মুখ ঘুরে শুনলো, সারা রাত আর এ মুখও হলো না। এই রে, তারপরে দিন উঠেই বাপের বাড়ি। 6 মাস পরে কোর্টের একটা সমন পেলুম যে আর যাই করা যাক, অপ্রকৃতিস্থ লোকের সঙ্গে সংসার করা সম্ভব না। আপনাকে পাগল ঠাউরালো। মানুষ সেই দিকে বাসি বাপের বাড়ি, আর আমি হলাম কাশি বাসি, বুঝলে তো। আজকে তবে আসি, বুঝলে, আজকে তবে আসি। সোনাদা আসি বললেও ছাড়ছি না। চমৎকার বলেছে। তাহলে বন্ধুরা, এখান থেকে আমরা যে উপদেশটি পেলুম, নামটাকে শর্ট করবেন না, তাহলে এইরকম হওয়ার বিপদ রয়েছে। সোনা দাদাকে নিয়ে কথা চলবে, কোথাও যাবেন না, শুনতে থাকুন 104.8 FM সবসে ফিল্মি। বন্ধুরা, আমার সঙ্গে রয়েছেন চুচুড়োর সোনা ভট্টাচার্য, সোনাদা হচ্ছেন হাস্য কৌতুক শিল্পী এবং প্রায় 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশক, 80-এর দশক থেকে শুরু করেছেন। 80-এর দশক থেকে বিভিন্ন জলসায় তিনি হাস্য কৌতুক পরিবেশন করেছেন, মানুষদের হাসিয়েছেন, মনোরঞ্জন করেছেন। তিনি কিশোর কুমার নাইটও করেছেন, কিশোর কুমারের সাথে এক মঞ্চে। হ্যাঁ, মোটামুটি আমার এই আমার সৌভাগ্য হয়েছিল। এটা কোথায়? কুচবিহারে হয়েছিল। কুচবিহার কত সাল? এটা সুপ্রকাশ গড়গড়ি এবং রুনু গুহ ওরা অর্গানাইজার করেছিলেন। সুপ্রকাশ গড়গড়ি এবং রুনু গুহ, আচ্ছা, গুহ ঘোষ, আচ্ছা। এছাড়া তোচন ঘোষের বড় বড় অনুষ্ঠান। আচ্ছা, এটা তার মানে হচ্ছে এটা কত সালে হয়েছে? ওটা হবে আপনার 84-এ। তা বিপুল অভিজ্ঞতা, প্রচুর মানুষকে হাসিয়েছেন আজকে আমাদের স্টুডিওতে। তা সোনাদা, ওই যে বিএম এর গল্পটা বলছিলেন, ওটা একটু চালিয়ে দাও তো, এবার একটু বলো। আচ্ছা, বিএম মানে কি জানেন তো? মানে লেখাপড়ার কোনো বয়স নেই। আচ্ছা, কিরকম হলো? আমি প্রথমে বলি আর কি, আমার নিজে পড়াশোনা নিয়ে বলি। আমি নিজে পড়াশোনা করতে গিয়ে আমার ভাগ্নি আমাকে এসে বললো, রেজাল্ট দেখে বলছে, মামা দেখো, আমি ক্লাস 8 থেকে 9 উঠতে আমি অঙ্কে 80 পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, আমি লেটেস্ট মার্কস পেয়েছি। আচ্ছা, বাবা, কি রে বাবা, তুই লেটার পেতে গেলে তোর একদম সেই 8 পর্যন্ত যেতে হলো, আর আমি তো ক্লাস 5-এ লেটার পেয়েছি। আচ্ছা, মানে বলে, মামা সত্যি তুমি এত ভালো অঙ্কে জানলে তো আরো ভালো করে অঙ্ক করতাম তোমার কাছে, তাহলে আর বেশি নম্বর পেতাম। ওই লেটার না রে, আমার ক্লাস 5-এ
অঙ্কের রেজাল্ট এত খারাপ হয়েছিল যে হেডমাস্টার বাবাকে লেটার দিয়েছিল, চিঠি পাঠিয়েছিল এর কিছু হবে না। আচ্ছা, তো এবারে তারপর জীবনে কি বলবো, দেখো আমার লেখাপড়া করতে গিয়ে কি বলবো, স্কুল ফাইনাল হ্যাট্রিক। আচ্ছা, অর্থাৎ 3 বার পাস করেছি। আচ্ছা আচ্ছা, সেই জন্য কম্পার্টমেন্টাল, আমার বউ কম্পার্টমেন্টাল, দম্পতি রাজঘটক, রাজঘটক একদম। অথচ দেখো আমাদের পাড়া ভাড়া এলো শিবু প্রসাদ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, দেখি ভাড়া এসেছে, বাড়ির সামনে নেম প্লেট লিখেছে শিবপ্রসাদ ভট্টাচার্য, বিয়ে। আচ্ছা, খুব ভালো। দেখছি বাড়ি পাশে দিয়ে যাচ্ছি, রোজই দেখছি। হঠাৎ 6 মাস পরে দেখলাম শিবপ্রসাদ ভট্টাচার্য বিয়েটা পুছে দিয়ে MA করেছে। আচ্ছা, MA পাস করলেন। আমি শিববাবুর সাথে বাজারে দেখা, আর সত্যি শিববাবু পায়ের ধুলো দিন, এই বয়সে আপনি যা দেখালেন না, সত্যি কথা, এই বয়সে আপনি MA পাস করলেন। বলছি, আরে না মশাই না, লেখাপড়া কিছু না মানে আমি নিজের চোখে দেখলাম MA লেখা আছে। বলে সেই MA না মশাই, তার মানে ওই বউ মারা যাওয়ার পরে যখন আপনাদের পাড়া ভাড়া এসেছিলাম তখন লিখেছিলাম শিবপ্রসাদ বিয়ে, অর্থাৎ ব্যাচেলার এগেন। আচ্ছা, আর এখন লেগেছি MA, অর্থাৎ ম্যারেড এগেন। দিন 15 আগে কালীঘাটিকে আবার বিয়ে করে এসেছে, সেই জন্য বিয়ে আর MA। এটা ভালো দিয়েছে, বিয়ে মানে ব্যাচেলার এগেন, আবার বিয়ে করার পর ম্যারেড এগেন, MA। কোথাও যাবেন না, সোনাদা রয়েছেন আমাদের সঙ্গে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন 104.8 FM সবসে ফিল্মে। বন্ধুরা আসছি, তার কারণ সোনাদা একখানা যা ঝেড়ে দিল, এক্ষুনি ঝপাং করে একটা ঝেড়ে দিয়েছে বাজারে। তো সোনাদা একটা হালকা করে একটা ছাতা নিয়ে একটা চমৎকার আমাদের শুনিয়েছেন। সোনাদা একটু ছাতার ব্যাপারটা একটু। মানে শোনো, এই কথাটা মানে জীবনে অভিজ্ঞতা। কোনোদিন দার্জিলিং গেলে আর নেপালে গেলে কাউকে বলবে না। কেন? যে দার্জিলিং বা নেপালের কথা শুনবে, হয় বলবো ছাতা আনতে, না হলে বলবো হাওয়াই চটি আনতে। আচ্ছা, কিছু একটা আনতে বলবে, এই দুটোর মধ্যে একটা। আচ্ছা, আমি যখন দার্জিলিং যাচ্ছিলাম অফিসের কাজে, আমার গিন্নি আমাকে বললো, ওগো আমার জন্য একটা ছাতা নিয়ে এসো। আচ্ছা, আমি ঠিক আছে, ছাতা নিয়ে আসবো, সামান্য ছাতা তো নিশ্চয়ই আনবো। তাই যে অফিসে কাজকর্ম সেরে টেরে ছাতাপত্র কিনে হোটেলে যেন চেক আউট করবো, বেরিয়ে আসবো, বেলা 12টায় চেক আউট। আমি সব রেডি ফেডি করছি, হঠাৎ ম্যানেজার এসে বললো, স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো ভাই। তখন বললো যে দেখুন, কিছু মনে করবেন না, আমার এই হোটেলে একটা নিউলি মানে ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ যারা হানিমুন করতে এসছে, আপনি যদি ঘরটা ছেড়ে দেন। আচ্ছা, আপনাকে বললো আপনার ঘরটা ছেড়ে দিন, যদি ছেড়ে দেন। এখন তো 10টা বাজে, 12টায় ছাড়বেন, যদি ছেড়ে দেন তাহলে সুবিধা হয়। আচ্ছা, আমারও মনে পড়ে গেল, বুঝলে তো, মনে পড়ে গেল যে আমারও তো জীবনে হানিমুন হয়েছে। যাকে বেচারা এসেছে, কোনো ব্যাপার না, দিয়ে আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। নিচে ঘুরে গেলে খাওয়া দাওয়া করার পর হঠাৎ আমার মনে পড়লো, আরে ছাতাটা তো ঘরে ফেলে এসেছি, ছাতাটা কি করে আনতে যাবো? তখন ফট করে উপরে ঘরের সামনে গিয়ে দেখি আমার 5 নম্বর রুম ছিল, বুঝলি তো, রুমে দেখি লেখা আছে দরজা বন্ধ, আর বাইরে বোর্ড ঝুলছে ডোন্ট ডিস্টার্ব। আচ্ছা, কি করা যায়? বাধ্য হয়ে কখন দরজা খোলাতেই সামনে পায়চারি করতে লাগলাম, কেন আমার ট্রেন তো সেই সন্ধ্যাবেলা, কি করবো? করতে করছি, আর হাজবেন্ডের কথাবার্তা শুনছি। হাজবেন্ডের ওয়াইফের কথাবার্তা শুনছি দরজার বাইরে থেকে। আচ্ছা, কিরকম? প্রথমে ভদ্রমহিলাকে বলছে, এই সুন্দর গালটা কার? ভদ্রমহিলা বলছে, তোমার। একটা আওয়াজ। এই সুন্দর ঠোঁটটা কার? ভদ্রমহিলা বলছে, তোমার। একটা আওয়াজ। এই সুন্দর চুলগুলো কার? ভদ্রমহিলা বলছে, তোমার। একটা আওয়াজ। এই খাটটা কার? ভদ্রমহিলা বলছে, তোমার। একটা আওয়াজ। আমি আর ঠিক থাকতে না পেরে বললুম, ভেতরে যদি একটা ছাতা দেখেন, ওটা কিন্তু আমার। ভদ্রলোক দরজা খুলে বেরিয়ে বলছে, ননসেন্স ইডিয়েট, আপনি কি করছেন? নতুন আমার হাজব্যান্ডের কথাবার্তা শুনছেন? আমি বিশ্বাস করুন, ঠোঁটটা কার আপনার বলেছে কিচ্ছু বলিনি, গালটা কার আপনার বলেছে কিচ্ছু বলিনি, চুলটা কার আপনার বলেছে কিচ্ছু বলিনি। যখন ওই হোটেলের খাটটা পর্যন্ত আপনার বলে চালিয়ে দিচ্ছে, এবার আমি ছাতা ধরবেন আর উনি বললেন তোমার, সেই জন্য বললাম ছাতাটা কিন্তু আমার। তখন ভদ্রলোক কি করলি জানো? ভদ্রলোক রেগে কি বললো, ম্যাড্রাস ক্যালকাটা। আমি শিখবি ম্যাড্রাস ক্যালকাটা? আরে গালাগাল দিতে হয় দিন, থাপ্পড় মারতে হয় মানুন,
দুটো জায়গার নাম বলে কি হলো? বলে একটু মাথা খাটান, ওই দুটো জায়গায় তিনটে গালাগাল লুকিয়ে আছে। বলে কিরকম? ম্যাড্রাস ক্যালকাটা জোড়া লাগান, লাগালাম এমএডি ম্যাড, কি হলো পাগল? বাকি হলো আরএস ক্যালকাটা সিএল ক্যালনিন, কি হলো রাস্কেল? আর বাকি হলো কি সিউটিটি কুত্তা। আপনি একটা ম্যাড, একটা রাস্কেল, একটা কুত্তা। বন্ধুরা জমে গেছে, একদম একদম। শুনতে থাকুন। সোনাদা রয়েছেন, সোনা ভট্টাচার্য, কৌতুক শিল্পী। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 104.8 FM সবচেয়ে ফিল্মি। শ্রাবণ স্টুডিওতে রয়েছেন সোনা ভট্টাচার্য, কৌতুক শিল্পী। এবং সোনাদা একটা কি বলছি, বাজার সংক্রান্ত কি সব বলছি না, যে কি সব বাজার ফাজার করতে কি সব গোলমালে পড়েছ, সেটা শোনাও না। আর বলো না ভাই, আর বলো না। কি হয়েছে? এই বাজারের কথা বলতে কি বলবো। এক নেতাকে সেনকে বললাম যে জিনিসপত্রের দাম বাড়ছে কেন? ভদ্রলোক বলে ননসেন্স কোথাকারে, ছেলে বাড়ছে, ফুলে বাড়ছে, সংসার বাড়ছে, চুল বাড়ছে, গোপ বাড়ছে, কিচ্ছু বলছেন না। আর যেই দাম বাড়ছে আপনি চিল্লাচিল্লি করছেন, লজ্জা করেন না? মানে তার কাছে ধাক্কা খেয়ে হল থেকে সামনে আমার দাদা আসছেন। এই যে পূর্ণদা কেমন আছেন? বলে আর পূর্ণ বললো না ভাই, আমি অপূর্ণ থেকে গেছি। বলি সকালবেলা কোথায় গেছিলেন দাদা? আর বলো না, এই বাজারে গিয়ে একটু হাত পাশে কে এলুম। তার মানে বাজারে কি জ্বালানি কাঠ জ্বালিয়েছে? না ভাই না, জিনিসপত্রের যা দাম, বুঝলে তো। তার মানে একটু হাত পাশে কে এলুম। আলুওয়ালার কাছে গিয়ে হাত দুটো শেখলুম, বেগুনের কাছে গিয়ে পাটা শেখলুম, আর মাছালার কাছে গিয়ে গাটা গরম করে নিলাম। আর জিনিসপত্রের দাম হয়েছে ভাই কি বলবো। এরপরে ইঞ্চি হিসাবে ডাঁটা বিক্রি হবে, বুঝলে, আর ভরি হিসাবে মুড়ি বিক্রি হবে। হ্যাঁ, আর বলুন না ভাই, পটল আলার কাছে গিয়ে বলুন কত করে? বলে তুলবেন না কিনবেন। আর তার মানে যদি তোলেন তো কোনো খরচা নেই, সৎকার সমিতি গাদায় ফেলে পুড়িয়ে দেবে। আর যদি কেনেন তাহলে 60 টাকা কেজি। আরে বেগুন, তখন বেগুনের দাম অনেক বেড়ে গেছিল। বেগুনওয়ালা বলছে বাবা, আমি কত? বলে 40 টাকা। আরে বাবা, আরে বাপরে বাপ। আপনি বেগুনওয়ালা বলছেন, এখনই বলছেন আগুন, হ্যাঁ সামনে আসছে ফাগুন, দাম হবে দ্বিগুণ, কিনতে হয় কিনুন, নয়তো ভাগুন। কি বলবো ভাই, হ্যান্ডিক্যাপ পেঁপে, একটা সোজা পেঁপে দেখলাম, সব হ্যান্ডিক্যাপ পেঁপে। হ্যাঁ, তারও দাম 30 টাকা কেজি, বুঝলে তো। তাই বাজার থেকে বেজার মুখে ফিরলুম, বুঝলে তো। বন্ধুরা আরো চলবে, সোনাদা রয়েছে, আপনারা কোথাও যাবেন না, শুনতে থাকুন 104.8 FM সবচেয়ে ফিল্মি। বন্ধুরা সঙ্গে রয়েছেন আমার সঙ্গে হাস্য কৌতুক শিল্পী সোনা ভট্টাচার্য। সোনাদা চুঁচুড়োয় থাকে, আমাদের লাইনেই থাকে। তো সোনাদা এসছে। সোনাদা, এই কি শুনছি? হ্যাঁ, তুমি ভোটে দাঁড়াচ্ছ? হ্যাঁ ভাই। সে কি, তুই ভোটে দাঁড়াচ্ছ মানে কি? কি বলবো ভাই, কি বলবো। আর দিন পাবলিক স্টেজে লোক হাসালাম এবং ফাঁসাবো, পথে বসাবো। সে কি, বুঝলে, পুরা নির্বাচনে দাঁড়াচ্ছি। পুরো নির্বাচন? হ্যাঁ, পুরো নির্বাচনে দাঁড়াচ্ছি। পুরো কাজ করব। পুরো কাজ করবে? হ্যাঁ। কিরকম? যেমন যে রাস্তা ভাঙা, পুরো ভেঙে দেব। যে কলে জল পড়ছে পুরো বন্ধ করে দেব। যে আলো জ্বলছে পুরো নিভিয়ে দেবো। বাবা, বুঝতে পারছো তো? সুতরাং ব্যাপার হচ্ছে যে এই একমাত্রই জায়গা, বুঝতে পারছো তো, ভোট এমন একটা জায়গা, মানে এখানে দাঁড়াতে লাগে না কোনো সদ্গুরুর দীক্ষা, আচ্ছা, কোনো ভালো শিক্ষা, আচ্ছা, খালি পাবলিককে কতটা দেবো ধোকা, আর পাবলিক কতটা বোকা, তারই পরীক্ষা, বুঝলে। কি চিহ্ন নিয়েছি জানো? কি চিহ্ন? গোয়ালে ঢুকে দেখলাম এক পাটি নিয়েছে গোয়াল, এক পাটি নিয়েছে গরু, আচ্ছা, আর পাবলিকের মতো চিন্তা করে গোয়ালে থাকা এক খাবলে গোবর, সেই দিকে নিয়েছি। আমাকে গোবর চিহ্নে ভোট দিন। গোবর চিহ্নেই ভোট দেওয়া হবে সোনাদাকে, একেবারে কোনো চিন্তা নেই। বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন 104.8 FM সবচেয়ে। বন্ধুরা একেবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার সঙ্গে রয়েছেন সোনাদা, হাস্য কৌতুক শিল্পী। 80-র দশক, 90-এর দশক, 2010 ইত্যাদি এখনো পর্যন্ত তিনি স্টেজে মঞ্চে তিনি লোককে হাসিয়ে বেড়াচ্ছেন। তা সোনাদার এবার যাবার পালা হয়েছে, অনুষ্ঠানও একদম শেষের দিকে। সোনাদা, অনেক ধন্যবাদ আসার জন্য, কেমন? এবং আমাদের শ্রোতা বন্ধুদের জন্য তুমি যে অপূর্ব উত্তম কুমারকে নিয়ে
একটি চমৎকার যে রচনা করেছো, এটা অবশ্য হাসির নয়, আমি আগে বলছি, এটা হাসাহাসির কোনো ব্যাপার নয়, এটা একটা খুব সুন্দর জিনিস। সোনাদা উত্তম কুমারের তৈরি করা সব ছবিগুলোর নাম জুড়ে জুড়ে একটা চমৎকার একটা জিনিস তৈরি করেছে, সেটি সোনাদা আমাদের শোনাবে। এটা শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি। উত্তম কুমারকে আপনারা সবাই ভালোবাসতেন, কিন্তু আপনারা নিশ্চয়ই বেশি ভালোবাসতেন, আর আমি কেমন ভালোবাসতাম সেটা একটু আপনাদের শোনাতে চাইছি। অবশ্যই। মহাপ্রস্থানে মহানায়ক শিল্পীর বিভিন্ন ছায়াছবির নাম জোড়া লাগিয়ে এই অনুষ্ঠানটি আমি লিখেছি শ্রী সোনা ভট্টাচার্য। या देव सर्वभूतेषु उत्तम कुमार रूपेण परिचितो नमस्तस्यै 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 नमो नमो। या देव सर्वभूतेषु महानायक रूपेण परिचितो नमस्तस्यै 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 नमो नमो। या देव सर्वभूतेषु कलंकित नायक रूपेण परिचितो नमस्तस्यै 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 नमो नमो। 1952 সালে বসু পরিবারে যে নায়ক আবির্ভূত হয়েছিলেন, তিনি শঙ্করনারায়ণ ব্যাংক থেকে ৭৫ টাকা নিয়ে বউঠাকুরের হাট হয়ে চাপাডাঙ্গার বউকে নিয়ে তিনি সদানন্দের মেলায় অন্নপূর্ণা মন্দিরে অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। মন্ত্রশক্তি বলে বিধিলিপিকে সাপ মোচন করে তিনি শিল্পী হিসাবে সবার উপর নবজন্ম লাভ করেছিলেন। এইভাবে ধীরে ধীরে দিকে দিকে তার শিল্প মাধুর্য ছড়িয়ে পড়েছিল। তিনি সুরের পরশে হারানো সুরকে দিয়ে চন্দ্রনাথের জীবন তৃষ্ণা মিটিয়েছিলেন। যৌতুক নিয়ে যৌতুক গৃহে তিনি যে সূর্যোত্তোলন করেছিলেন তাতে তিনি সাজের প্রতীক জ্বলে দিয়েছিলেন। এইভাবে ধীরে ধীরে গলি থেকে রাজপথের মাধ্যমে মায়ামেঘের পেছনে ছুটে হার জিতের মধ্যে দিয়েই তার যাত্রা হলো শুরু। বাজলো তোমার আলোর বেনু। এই মহানায়ক ছদ্মবেশী রূপে আবির্ভূত হয়েছিলেন কখনো অ্যান্টন ফিরিঙ্গি, সব্যসাচী, অগ্নিশ্বর, ধন্যাস্ত্রামাং, আবার কখনো তিনি অমানুষ হয়ে হিন্দি চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছিলেন, আবার কখনো তিনি সন্ন্যাসী রাজা হয়ে আনন্দ আশ্রম থেকে কমললতাকে নিয়ে মরুতীর্থে হিংলাজের পথে যাত্রা করেছিলেন, আবার কখনো তিনি আমিষেও শাখা হয়ে প্রিয় বান্ধবীকে নিয়ে শিউলি বাড়িতে যে নবরাগে সৃষ্টি করেছিলেন, সেই বাঘবন্দি খেলায় নিজেই তিনি বাঘবন্দি হয়ে পড়েছিলেন। তিনি আবার সেখান থেকে গেহদাহ করে বেরিয়ে চলে এসেছিলেন। অগণিত বাংলার ছিন্নপত্রে সেই নায়িকা সংবাদ তিল থেকে তাল হয়ে চাঁদের কাছাকাছি পৌঁছে গেছিল। জীবনের শেষ অঙ্কে তিনি পুনর্মিলনের সেই ভ্রান্তিবিলাসের সমাধান করলেন। তিনি দুই পৃথিবীর এক পৃথিবীকে ছেড়ে অগবধূ সুন্দরীকে রেখে বন পলাশের পদাবলী গায়ে দিয়ে খনা বরাহর বিধানকে সূর্য সাক্ষী করে চিরদিনের মতো চিরোদ্দায় সহিত হলেন মহানায়ক উত্তম কুমার। তিনি বিকেলে ভোরের ফুলের মতো ঝরে পড়লেন। অগণিত বাংলার জন্য শুরু হলো রোদন ভরে বসন্ত। সমগ্র বঙ্গবাসী অশ্রুকৃত সিক্ত কণ্ঠে সেই মহানায়ককে সেই বিদায় জানালেন। সমবেত কণ্ঠধ্বনি একত্রিত হয়ে ধ্বনিত হলো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো মহানায়ক, জাগো বাংলা চলো চিত্রে নায়ক, বাংলা চলো চিত্রে নব নব রূপে তুমি এসো, জাগো তুমি জাগো। আমার শ্রদ্ধাঞ্জলি আপনাদের অর্পণ করলাম। নমস্কার। আর বন্ধুরা, এবারে সোনাদার যাওয়ার পালা। আমি সোনাদাকে একটু এগিয়ে দিয়ে আসছি। সাসপেন্স বাবা এসে গেছে, কিছুক্ষণের মধ্যেই ঢুকছে, তাই কোথাও যাবেন না, শুনতে থাকুন, সঙ্গে রাখুন 104.8 FM সাবসে ফিল্মি।